আজকে আমরা আলোচনা করব ইউলিসিস থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা 30টা এমসিকিউ আজকে আলোচনা করব এবং সবার আগে বলে রাখি আজকের যে প্রশ্নগুলো হবে প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কেয়ারফুলি পড়তে হবে, বুঝতে হবে, সেই সঙ্গে অপশানগুলোও ভালো করে দেখতে হবে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। কারণ আজকের প্রশ্নগুলো মডারেট লেভেলের প্রশ্ন আছে। ওকে, তোমরা দেখবে পরীক্ষাতে কিছু প্রশ্ন থাকে যেগুলো সবাই করতে পারে, সবাই করেও আসবে, কিন্তু কিছু প্রশ্ন থাকে এই ধরনের মডারেট বলো বা অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি গেম চেঞ্জার হিসেবে কাজ করে, মানে তোমাকে একজনের থেকে আর একজনের থেকে আলাদা বানাবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো আনসার করা কিন্তু খুবই জরুরি। তো তেমনই প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব, 30টা এমসিকিউ আলোচনা করব। ওকে, আর সঙ্গে আমি ইউলিসিসের যেসব ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো অ্যানালিসিস করে দেবো। ঠিক আছে, তো চলো 30টা প্রশ্ন আছে, আমাদের একটু টাইম লাগবে আজকে। চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো ভালো করে পড়বে, দেখো। দ্য কন্ট্রাস্ট বিটুইন ইউলিসিস অ্যান্ড টেলিমেকাস হাইলাইটস আ ব্রডার থিম ইন দ্য পোয়েম নেমলি। প্রশ্নটা বলছে ইউলিসিস কবিতাটিতে ইউলিসিস এবং টেলিমেকাসের মধ্যে একটা কন্ট্রাস্ট মোটামুটি হাইলাইট করা হয়েছে, তো সেটাকে আমরা কোনভাবে নিতে পারি বা এখানে কোন অপশানটা নিতে পারি। দেখো ফার্স্ট বলছে দ্য নিড ফর ওয়ার ওভার পিস, generational conflict and resentment, the contrast between action oriented heroism and stable responsible leadership, the rejection of authority। দেখো এখানে ইউলিসিস কবিতায় আমরা দেখেছি, তোমরা অনেকেই পড়েছো ইউলিসিস হচ্ছে এমন একজন যে এই যে ইথাকাতে বসে রাজ্য পরিচালনা তার কাছে মোটেও পছন্দ নয়, তাই তিনি প্রথমেই বলেছেন, এমন একটা লাইন ছিল যে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। ওকে, তার কাছে এটা লিটল প্রফিটস, বাট ইউলিসিস হচ্ছে এমন একজন, হি ওয়ান্টস টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, সে অজানাকে জানতে চায়, নতুন ল্যান্ড দেখতে চায়, নতুন ভিজিট করতে চায়, যুদ্ধ করতে চায়, সেখানকার নতুন ল্যান্ড ভিজিট করে সেখানকার কাস্টমস রীতিনীতি জানতে চায়, এমন একজন মানুষ। ঠিক আছে, তাই আর ইউলিসিস আর টেলিমেকাস হচ্ছে তার বিপরীত মানুষ, তাই সেজন্য আমি সেই দিক থেকে আমরা যদি দেখি অপশান সিটা দেখো, দ্য কন্ট্রাস্ট বিটুইন অ্যাকশন ওরিয়েন্টেড হেরোইজম অ্যান্ড রেসপন্সিবল লিডারশিপ। এখানে হেরোইজম আমরা ইউলিসিসের মধ্যে দেখতে পাবো। ওকে, আর ঠিক তার বিপরীতে তার যে ছেলে টেলিমেকাস, সে হচ্ছে একজন রেসপন্সিবল লিডারশিপ, তার মধ্যে একটা লিডারশিপ ভাব আছে, সে তার রাজ্য পরিচালনা এই কাজের জন্য সে দক্ষ, সেজন্য ইউলিসিস বলেছে আমি যখন চলে যাব আমার এই রাজ্যের দায়িত্ব আমি আমার ছেলের কাছে দিয়ে দেবো। তো এই কিন্তু কন্ট্রাস্টটা দুজনের মধ্যে আছে। ঠিক আছে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন যাবো। নেক্সট কোয়েশ্চেন বলছে দিস লাইন সাম ওয়ার্ক অফ নোবেল নট মে ইয়েট বি ডান রিফ্লেক্টস ইউলিসিস বিলিভ দ্যাট। এই লাইনটার মধ্যে ইউলিসিসের কোন বিলিফ রিফ্লেক্ট করছে? সাম ওয়ার্ক অফ নোবেল নট, ইউলিসিস বলছে যে আমাদের বয়স হয়তো হয়েছে, আমরা হচ্ছে বয়সগত দিক থেকে আমাদের এজ হয়েছে, বাট দে আর স্টিল ইয়াং ইন স্পিরিট। ঠিক আছে, তো এরকম একটা লাইন মোটামুটি আমরা শেষের দিকে পেয়েছিলাম, তো এটা সেরকমই একটা লাইন। বলছে এখনও কিন্তু নোবেল কিছু কাজ আমরা করতেই পারি, তাই আমাদের এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি, আমরা এখনও কিছু সামথিং নিউ কিছু করতেই পারি। তো এখানে অ্যাকচুয়ালি কোন বিলিফটার কথা বলা হচ্ছে? হিজ লিগাসি ইজ কমপ্লিট, লাইফ হ্যাজ নো পারপাস আফটার রিটায়ারমেন্ট, গ্রেট অ্যাচিভমেন্টস আর স্টিল পসিবল রিগার্ডলেস অফ এজ, হেরোইজম বিলংস টু দ্য পাস্ট। তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বলছে এখনও কিছু গ্রেট অ্যাচিভমেন্টস আমরা কিন্তু করে দেখাতে পারি, আমাদের হয়তো বয়স হয়েছে বাট আমাদের এখনও সেই উইল পাওয়ার এখনও একদম মানে এখনও কিন্তু জীবন্ত। ঠিক আছে, তাই আমরা এখনও কিছু গ্রেট অ্যাচিভমেন্ট করে দেখাতে পারি, সেটা আমাদের পক্ষে সম্ভব যদিও আমাদের এজ হয়েছে। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর এবার হচ্ছে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। দ্য পোয়েম ইউজেস দ্য ইমেজ অফ আ শিপ প্রিপেয়ারিং টু লিভ পোর্ট টু সিম্বলাইজ। দেখো প্রশ্নগুলো ভালো করে বুঝবে কিন্তু। দেখো ইউলিসিস কবিতাটায় আমরা 3টে ভাগে ভাগ করতে পারি মোটামুটি। ঠিক আছে, ফার্স্ট পার্টে আমরা দেখেছি ইউলিসিস যুদ্ধ থেকে ফিরে এসছে এবং তার সেই ইথাকাতে সে রাজ্য পরিচালনা করছে, যেটা তার মোটেও পছন্দের জিনিস নয়। ঠিক আছে, তারপরে সে কেমন লোক আমরা জেনেছি মোটামুটি এখান থেকে। সেকেন্ডে আমরা দেখেছি তার ছেলে টেলিমেকাস সম্পর্কে সে বলেছে, এবং টেলিমেকাস মানে দক্ষ, তার মতে রাজ্য পরিচালনার জন্য যোগ্য একজন। সে ইথাকার যে স্যাভেজ রেস আছে মানে বর্বর জাতি, তাদেরকে কিন্তু ঠিকঠাক পথে নিয়ে আসতে সে সক্ষম, এরকমই আমরা দেখেছি। এবং থার্ড পার্টে আমরা দেখেছি যে ইউলিসিস কিন্তু একটা নতুন ভয়েসের জন্য, নতুন যাত্রার জন্য তৈরি হচ্ছে। ঠিক ঠিক তখনই কিন্তু এরকম একটা লাইন ছিল, দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফস আর সেল। ঠিক আছে,
তার মানে ইউলিসিস বলছে দেখো জাহাজগুলো তৈরি হয়ে আছে আমাদের জন্য, জাহাজগুলো তৈরি হয়ে আছে, আমাদের বেরিয়ে পড়া উচিত। জাহাজের পালগুলো ফুলে ফেপে উঠেছে, মানে জাহাজের পালে হাওয়া লেগেছে। ওকে, তো এখানে সেটাই বলছে, দ্য পোয়েম ইউজেস দ্য ইমেজ অফ শিপ প্রিপেয়ারিং টু লিভ পোর্ট টু সিম্বলাইজ, এটা কি সিম্বলাইজ করে? স্কেপ দ্য ডিউটি অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি, আ মেটাফরিক্যাল জার্নি টুয়ার্ডস ডেথ অর দ্য আননোন, ইউলিসিস রিটার্ন ফ্রম ওয়ার, আ লিটারাল ভয়েস টু ফাইন্ড লস্ট মেরিনার্স। এখানে তো লস্ট মেরিনার্সের প্রসঙ্গ আসছেই না। ইউলিসিস রিটার্ন ফ্রম ওয়ার, ইউলিসিস যুদ্ধ থেকে ফিরে এসছে। ইউলিসিস তো যুদ্ধ থেকে অনেক আগেই ফিরে এসছে, ঠিক আছে। এবার তোমাদের অপশান এই এ এবং বি এর মধ্যে একটা কনফিউশন হতে পারে, স্কেপ ফ্রম ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। তোমাদের মনে হতে পারে ইউলিসিস কিন্তু তার স্কেপ করছে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থেকে, ঠিক আছে, কিন্তু তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অপশান বি, আ মেটাফরিক্যাল জার্নি টুয়ার্ডস ডেথ অর দ্য আননোন। ইউলিসিস কিন্তু নতুন যাত্রা শুরু করতে চলেছে এবং যে যাত্রাতে তার মৃত্যু হতে পারে, সে আর বাড়ি নাও ফিরতে পারে, এবং এই যাত্রাটা হচ্ছে একরকম আননোন যাত্রা, ঠিক আছে। সে মানে আমরা এরকম দেখব যে সেখানে মানে সে হরাইজন টপকে ওপারে যেতে চায়, যেখানে ওয়েস্টার্ন স্কাইতে মানে তারাগুলো স্নান করে সেরকম জায়গাতে। তো এটা অ্যাকচুয়ালি কি আননোনই, ঠিক আছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইন দ্য পোয়েম টেলিমিকাস ইজ প্রেজেন্টেড অ্যাজ এ রুলার, টেলিমিকাসকে দেখানো হয়েছে একজন রুলার হু ডিফার্স ফ্রম ইউলিসিস, যে ইউলিসিস থেকে আলাদা, ইন টেম্পারিমেন্ট, মেনলি বিকজ, কারণ সে ইউলিসিস থেকে কোন দিক থেকে আলাদা? হি ইজ ভায়োলেন্ট অ্যান্ড রেকলেস, মোটেও না, টেলিমিকাস মোটেও ভায়োলেন্ট নয়। হি ইজ ওয়াইজ, পেশেন্ট অ্যান্ড সুইটেড টু দ্য টাস্ক অফ গভর্নেন্স। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা দেখেছি সে হচ্ছে একজন ওয়াইজ এবং সে এই রাজ্যের পরিচালনা করতে একজন দক্ষ মানুষ, ইউলিসিস তেমনই কিন্তু মনে করে। তো এখানে অপশান বি সঠিক আনসার হবে। তারপরে সিটা দেখো, হি ইজ আনইন্টারেস্টেড ইন পলিটিক্স, সেটা হবে না। হি সিক্স টু এক্সপ্যান্ড দ্য এম্পায়ার থ্রু কনকোয়েস্ট, এটাও হবে না। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন ইউলিসিস টেনিসন প্রেজেন্টস দ্য টিটুলার ক্যারেক্টার অ্যাজ সামওয়ান হু ফাইন্ডস হিজ ডোমেস্টিক লাইফ ইন ইথাকা আনফুলফিলিং প্রাইমারিলি বিকজ। টেনিসন ইউলিসিস কবিতায় এমন একজনকে বলছে প্রেজেন্টস আ টিটুলার ক্যারেক্টার, একটা টিটুলার ক্যারেক্টার প্রেজেন্টস করেছে। টিটুলার ক্যারেক্টার মানে মনে করো যাকে নিয়ে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, বা শিরোনাম যার নামে, এরকম একটা ক্যারেক্টার। ওকে, মানে ইউলিসিসের কথাই বলছে। অ্যাজ সামওয়ান হু ফাইন্ডস হিজ ডোমেস্টিক লাইফ ইন ইথাকা, যে যাকে দেখানো হয়েছে সে তার ইথাকাতে ডোমেস্টিক লাইফ নিয়ে মোটেও খুশি নয়। কারণটা কি? হি ইজ ডিসরেসপেক্টেড বাই অল হিজ সাবজেক্টস, সে ডিসরেসপেক্টেড নয়। হি হ্যাজ বিন স্ট্রিপড অফ হিজ পাওয়ার, এটাও নয়। হিজ ওয়াইফ অ্যান্ড সান হ্যাভ টার্নড এগেনস্ট হিম, এটাও নয়। তো এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান ডি, নান অফ দ্য অ্যাবাভ। ওকে, এটার আনসার কিন্তু ডি হবে। প্রশ্নগুলো ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এই পিডিএফ যদি দরকার হয়, ঠিক আছে, পিডিএফ যদি দরকার হয় অবশ্যই তোমাকে টেলিগ্রামে যুক্ত হতে হবে। টেলিগ্রাম এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। সেখান থেকে এই পিডিএফ কালেক্ট করে নেবে, আমি দিয়ে দেবো। আর সেখানে কিন্তু আমরা শুধুমাত্র পিডিএফ নয়, সেখানে প্রশ্নও সেন্ড করা হচ্ছে, তোমরা সেখানে আনসার করতে পারবে, ঠিক আছে। সেখানে ইনফরমেশানও অবশ্যই দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম ভিজিট করবে, সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে। চলো নেক্সট, দ্য মেটাফর অফ an arch through which gleams that untraveled world suggest। এখানে ইউলিসিস আমরা দেখেছি একটা লাইন ছিল, yet all experience is an arch, এরকম একটা লাইন ছিল। মানে ইউলিসিস দেখো প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, সে বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা বসা করেছে, তার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা আছে, সে বিভিন্ন দেশ, বিভিন্ন ল্যান্ডস ভিজিট করেছে, সেখানকার মানুষ সম্পর্কে জেনেছে, সেখানকার ক্লাইমেট সম্পর্কে জেনেছে, মেরিনার্সদের সম্পর্কে জেনেছে, ঠিক আছে, সেখানকার গভর্নমেন্ট কাউন্সিল সব কিছু সম্পর্কে জেনেছে। বলছে তবুও এট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, তবুও তার সমস্ত সেই অভিজ্ঞতা আর্চের মতো। এখানে আর্চ মিনস মানে কি বলো তো? এখানে আর্চ মিনস হচ্ছে এন্ট্রান্স। বলছে এন্ট্রান্স মানে আমরা বলতে পারি একটা প্রবেশ পথ বলতে পারি, বা এন্ট্রান্স বলতে পারি, থ্রু হুইচ, যেখান থেকে গ্লিমস দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, যেখান থেকে আনট্রাভেল ওয়ার্ল্ডটাকে দেখা যাচ্ছে। মানে এই আনট্রাভেল ওয়ার্ল্ড যেন তাকে ডাকছে, তাকে হাতছানি দিচ্ছে যে তোমার ওই বাড়িতে বসে থাকা ঠিক নয়, তোমার আরও এক্সপিরিয়েন্স দরকার। তো এটা কি সাজেস্ট করে? মেমোরিয়াস পোর্টাল, হোপ আফটার ডেথ, নলেজ লিডিং টু আননোন ফ্রন্টিয়ার্স,
হেভেন স্টেজ, হেভেন্স গেট। তো এখানে অবশ্যই অপশান সি হবে, নলেজ লিডিং টু আননোন ফ্রন্টিয়ার্স। তার আরও নলেজ দরকার, আরও নলেজ গ্যাদার করতে চাই। হি ওয়ান্টস টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, হি ওয়ান্টস টু সি দ্য আনসিন, হি ওয়ান্টস টু নো দ্য আননোন। ওকে, তো এখানে কিন্তু অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট 7, দ্য পোয়েম স্ট্রাকচার রিফ্লেক্টস, পোয়েমের স্ট্রাকচারটা কী রিফ্লেক্টস করে? ট্র্যাডিশনাল আয়াম্বিক পেন্টামিটার কাপলেটস, হেরোইক কোয়াট্রেইনস, ব্লাঙ্ক ভার্স, আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার্স, নাকি স্পেন্সরিয়ান স্ট্র্যাঞ্জা? এটা ব্লাঙ্ক ভার্সে লেখা, সরি ইউলিসিস ব্লাঙ্ক ভার্সে লেখা, ঠিক আছে। অপশান সি হবে সঠিক আনসার, যেখানে কিন্তু আয়াম্বিক পেন্টামিটার আনরাইমড। ওকে, এটা সহজ ছিল। নেক্সট, হাউ ইজ টেলিমিকাস পোর্ট্রেট ইন কন্ট্রাস্ট টু ইউলিসিস? এটা দেখো সেই আবার প্রায় অনেকটা একই রকম প্রশ্ন হয়ে গেল আর কি। এটা মানে কিভাবে, হাউ ইজ টেলিমিকাস পোর্ট্রেট ইন কন্ট্রাস্ট টু ইউলিসিস, ইউলিসিসের কন্ট্রাস্টে টেলিমিকাসকে কীভাবে পোর্ট্রেট করা হয়েছে। ওকে, বাট অপশানগুলো এখানে আলাদা আছে, ইম্পালসিভ অ্যান্ড র্যাশ, প্যাসিভ অ্যান্ড লেজি, প্র্যাকটিক্যাল অ্যান্ড স্টেডি, রেবিলিয়াস অ্যান্ড অ্যাম্বিশাস। এখানে আমরা দেখব ইউলিসিস হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড স্টেডি, অপশান সি। ওকে, সে কিন্তু ইউলিসিসের বিপরীত। ইউলিসিস যেসব ভয়েস চাই, মানে যাত্রা করতে চাই, তার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই, নলেজ দরকার, বাট ইউলিসিস, টেলিমিকাস কিন্তু তেমনটা নয়, ঠিক আছে। সে রাজ্য পরিচালনায় দক্ষ, সে প্র্যাকটিক্যাল এবং স্টেডি। তো এখানে অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডিপার ফিলোসফিক্যাল আইডিয়া ডাজ দ্য লাইন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড? এটা আমাদের লাস্ট লাইন একদম, ঠিক আছে। এটা আমাদের লাস্ট লাইন ইউলিসিস কবিতার। বলছে যাই হয়ে যাক, টু স্ট্রাইভ আমরা ফাইট করব, সিক ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড কিন্তু আমরা সমর্পণ করব না, আত্মসমর্পণ করব না, আমরা থেমে থাকবো না। এটা কি রিফ্লেক্ট করে? হেডনিজম, এক্সিস্টেন্সিয়াল উইল অ্যান্ড পারজিভারেন্স, স্টোইসিজম, নাকি এপিকিউরিয়ান ফ্যাটালিজম? বলো। এখানে দেখো হেডোইজম হচ্ছে না, এক্সিস্টেন্সিয়াল উইল অ্যান্ড পারজিভারেন্স, এটা হবে সঠিক আনসার। এখানে একটা প্রবল একটা উইলের কথা বোঝাচ্ছে না, বলছে যাই হয়ে যাক, আমাদের বুড়ো হয়েছে আমরা, তো কি হয়েছে? এখানে একটা লাইন ছিল না এরকম যে মেড উইক বাই টাইম অ্যান্ড মেড উইক বাই টাইম অ্যান্ড ফিট বাট স্ট্রং ইন উইল, ঠিক আছে। তারা সময়ের দিক থেকে তারা উইক হয়ে গেছে, ঠিক আছে, সময় মানে হয়তো তাদের বয়স হয়েছে, বাট দে আর স্টিল ইয়াং ইন উইল। ওকে, দে আর স্টিল স্ট্রং ইন উইল। তো এখানে মোটামুটি এই লাইনটার দ্বারা এক্সিস্টেন্সিয়াল একটা উইলের কথা বোঝাচ্ছে, অ্যান্ড পারজিভারেন্স। ওকে, অপশান বি হবে এই প্রশ্নটার জন্য সঠিক আনসার। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 10, হুইচ থিমেটিক কন্ট্রাস্ট ইজ নট সেন্ট্রাল ইন ইউলিসিস? ইউলিসিস কবিতায় এদের মধ্যে কোনটা হুইচ থিমেটিক কন্ট্রাস্ট ইজ নট সেন্ট্রাল? ঠিক আছে, পাস্ট ভার্সেস প্রেজেন্টের এখানে ব্যাপার আছে অবশ্যই, মানে এটা বলছে কোনটা অ্যাকচুয়ালি নট সেন্ট্রাল, মানে বলতে পারো এদের মধ্যে কোনটা থিম নয়। ওকে, ইউলিসিস কবিতা পাস্ট ভার্সেস প্রেজেন্ট অবশ্যই কিন্তু আছে ওর মধ্যে, এখানে আমাদের নেই কোনটা সেটা বলেছে। ইউলিসিসের পাস্ট ঘটনা আমরা জানি, প্রেজেন্টের ঘটনাও জানি, তো অ্যাডভেঞ্চার ভার্সেস ডোমেস্টিসিটি এটাও তো অবশ্যই আছে, নলেজ ভার্সেস ইগনোরেন্স সেটাও আছে। ওকে, অ্যান্ড লাভ ভার্সেস হেট এই জিনিসটা এই কবিতাটিতে নেই, ঠিক আছে। তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এটা আমি মনে হয় খুব সম্ভবত টেলিগ্রামে পোস্টও করেছিলাম, এই কোশ্চেনটা টেলিগ্রামে পোস্ট করেছিলাম, অনেকে আনসারও করেছো তোমরা। চলো ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটু ইনফরমেশান দিয়ে দিই, আমাদের কিন্তু পেইড ব্যাচ চলছে, ক্র্যাশ কোর্স চলছে, প্রচুর স্টুডেন্ট সেখানে প্রিপারেশান নিচ্ছে। তোমরা তাদের সঙ্গে প্রিপারেশান নিতে চাও তো অবশ্যই নিতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে মেসেজ করবে, ফোন করবে না, মেসেজ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য বা কিছু জানার থাকলে। এখানে তোমরা প্রত্যেকটা টপিকে টেক্সট অ্যানালিসিস পেয়ে যাবে, ড্রামা বলো, স্টোরি বলো, পোয়েম বলো, ঠিক আছে। অ্যানালিসিস পিডিএফ একটা পাবে, ডিটেলস অ্যানালিসিস থাকবে যে পিডিএফ একদম A to Z, এবং সেখানে তোমরা বাংলা প্লাস ইংলিশ পেয়ে যাবে এই পিডিএফটাতে, ঠিক আছে। বোঝার জন্য বাংলাতেও দেওয়া আছে, সেখান থেকে আরও একটা মানে প্রত্যেকটা টপিক থেকে একটা MCQ পিডিএফ পাবে, সেখানে অনলাইনার থাকবে, তারপরে সেটা থেকে অনলাইন মক টেস্টও কিন্তু নেওয়া হয়, এইভাবে পুরো সিলেবাস কভার করা হবে। কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে।
আর যাদের ভালো প্রিপারেশন আছে, যারা ক্র্যাশ কোর্স নিতে চাও না, তাদের জন্য প্র্যাকটিস ব্যাচ আছে, সেখানে কিন্তু মোটামুটি মক টেস্ট হয়ে চলেছে, সেখানেও প্রচুরজন মক টেস্ট দিচ্ছে, মোটামুটি তোমরা চাইলে নিতে পারো। সেখানে টপিক ওয়াইজ মক টেস্ট হবে, মিক্সড মক টেস্ট, ফুল লেন্থ সব হবে, একদম 80+ মক টেস্ট হবে, পুরোটাই অনলাইনে হবে। এবং মক টেস্ট শেষে তোমরা কিন্তু নিজের স্কোর দেখতে পাবে, কোনটা ঠিক কোনটা ভুল সেটাও পেয়ে যাবে। আর যারা ওই ব্যাচটা নেবে তাদের কিন্তু এই মক টেস্টে আসার দরকার নেই, কারণ এই মক টেস্ট ওই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। ওকে, চলো আমরা কোশ্চেনে ফিরে যাই। আবার কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা ডেসক্রিপশন বক্সেও তোমরা নাম্বারটা পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে কিন্তু জয়েন করতে ভুলবে না, অবশ্যই টেলিগ্রাম জয়েন করে যাও। এই পিডিএফ কিন্তু আমি সেখানে শেয়ার করব, ঠিক আছে? এই পিডিএফ কিন্তু আমি সেখানে শেয়ার করব, আর সেখানে কিন্তু কোশ্চেনও শেয়ার করা হয়, ইনফরমেশনও দেওয়া হয়। চলো, ইন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ দ্য মেটাফোর অফ ড্রিঙ্কিং সিগনিফাইস। এই লাইনটা সকলে জানো, এর মধ্যে মেটাফোর আছে, এখানে লাইফের সঙ্গে ড্রিঙ্কের তুলনা করা হয়েছে। ওকে, তো ইউলিসিস বলেছে আমি একজন ড্রিঙ্ক কীভাবে পান করে, মানে একদম শেষ তলানিটুকু পর্যন্ত সে খেয়ে নেয়, তো আমিও লাইফটাকে সেইভাবে এক্সপিরিয়েন্স করতে চাই, সেইভাবে এনজয় করতে চাই। মানে একজন ড্রাঙ্কার যেভাবে ড্রিঙ্ক করে, মানে কোনো বোতলে কিছু অবশিষ্ট রাখে না, আমিও লাইফের পুরো নিংড়ে নিতে চাই। ওকে, এই লাইনটা আর ভালো করে এক্সপ্লেন করার দরকার নেই, সকলে জানো। তো এটা অবশ্যই মেটাফর। তো এখানে কি সিগনিফাই করছে? হিজ অ্যাডিকশন টু অ্যালকোহল? মোটেও নয়। কমপ্লিট এক্সপিরিয়েন্স অফ লাইফ, নাকি ওয়েস্টফুলনেস, নাকি কি অ্যাবান্ডনমেন্ট অফ ডিউটিস? তো এখানে কিন্তু কমপ্লিট এক্সপিরিয়েন্স অফ লাইফের কথা বলছে, সে কমপ্লিট এক্সপিরিয়েন্স চায়। ওকে, আর ড্রাঙ্কার যেমন কমপ্লিটলি সবটাই খেয়ে ফেলে, এখানে ইউলিসিস কমপ্লিট এক্সপিরিয়েন্স করতে চায় লাইফের। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখনও কিন্তু 20টা প্রশ্ন আছে, 19টা প্রশ্ন আছে। চলো, ইউলিসিস ভিউ অফ টেলিমেকাস ক্যান বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ। ইউলিসিসের টেলিমেকাসকে নিয়ে ভিউটা কেমন? রিসেন্টফুল বাট প্রাউড, কন্ডেসেন্ডিং ইয়েট ট্রাস্টিং, envious and bitter, joyful and relieved। কি হয় বলো? এখানে দেখো, রিসেন্টফুল বাট প্রাউড হবে না, কন্ডেসেন্ডিং ইয়েট ট্রাস্টিং এটা হবে সঠিক আনসার, অপশান বি। এটাও আমি টেলিগ্রামে মনে হয় পোস্ট করেছিলাম, যতদূর মনে পড়ছে, ঠিক আছে? এনভিয়াস অ্যান্ড বিটার হবে না, তো অপশান বি হবে এটার সঠিক আনসার। নেক্সট, এই কন্ডিসেন্ডিং মানে আমরা বলতে পারি লেনিয়েন্ট, ঠিক আছে, চ্যারিটেবল এরকম বলতে পারি। ওকে, আর ট্রাস্টিং মানে তো জানো, ইউলিসিস কিন্তু তাকে ট্রাস্ট করে। হুইচ লাইন মোস্ট ক্লিয়ারলি এক্সাম্পলিফাইজ enjambment in the poem? Push off and steal well in order smite the sounding furrows. Come my friend, it is not too late to seek a newer world. লাইনগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন। ওকে, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। লাইনগুলো একটুখানি বলবো। এটা হচ্ছে পুশ অফ মাই, সেই যখন জাহাজটা নতুন ভয়েজের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন বলছে পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল, সে জাহাজটাকে বলছে পুশ কর এবং তোমরা তোমাদের জায়গায় তৈরি হয়ে যাও বোটটা চালানোর জন্য, ঠিক আছে। তারপরে বলছে দেখো, কাম মাই ফ্রেন্ড, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। বলছে আমরা বুড়ো হয়েছি তাই কি হয়েছে, চলো আমাদের হাতে এখনও অনেক পাওয়ার আছে, আমাদের উইল শক্তি আছে, আমরা এখনও নতুন ওয়ার্ল্ড খুঁজে পেতে পারি। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, তারপরেই বলছে হয়তো আমরা এই যে ভয়েসটা শুরু করছি, যাত্রাটা শুরু করছি, এখানে হয়তো ঢেউ এসে আমাদেরকে ওয়াশ ডাউন করে দিতে পারে, ঠিক আছে। তারপরে এখানে বলছে ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, এটা তো ইম্পর্টেন্ট খুবই, ইউলিসিস সবসময় একটা হাংরি হার্ট নিয়ে ঘুরে বেড়াতেন। তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এখানে কি বলছে, হুইচ লাইন মোস্ট ক্লিয়ারলি এক্সাম্পলিফাইস এনজামমেন্ট ইন দ্য পোয়েম, কোনটাতে এনজামমেন্ট আছে। ওকে, এটা হোমওয়ার্ক, তোমরা কিন্তু দাগ নাম্বার দিয়ে 13 কী হবে আনসার এটা সঠিক করবে। চলো, দ্য ক্লোজিং লাইনস অফ দ্য পোয়েম এমফাসাইজেস হুইচ কোয়ালিটি অফ ইউলিসিস মোস্ট। ক্লোজিং লাইন ইউলিসিসের এরকম ছিল, দ্য টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। ওকে, এটা কোন কোয়ালিটিটাকে এমফাসাইজ করছে? ফেইথ ইন হিজ পিপল, ট্রাস্ট ইন গডস, হেরোইক রেজিলেন্স ডিসপাইট এজিং, অ্যাকসেপ্টেন্স অফ ফেইথ। ফেইথ ইন দ্য পিপল এটা হবে না, ট্রাস্ট ইন গডস হবে না, হেরোইক রেজিলেন্স ডিসপাইট এজিং এটা হবে
সঠিক আনসার অপশান সি। তার মধ্যে একটা হেরোইক রেজিলেন্স আছে, ঠিক আছে, ডেসপাইট এজ হওয়া সত্ত্বেও, মানে এই লাইনটার দ্বারা এটাই বোঝায়, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, একটা হেরোইক রেজিলেন্সকে বোঝাচ্ছে। তো অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ইন দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইড, বলছে এটাও সেই থার্ড পার্টেরই একটা লাইন, বলছে আমাদের হয়তো অনেক কিছু চলে গেছে, আমাদের বয়স হয়েছে, আমরা আমাদের সেই হয়তো ফিজিক্যালি পাওয়ারটা অতটা নেই, ওকে। দাও মাচ ইজ টেকেন, অনেক কিছুই আমাদের চলে গেছে বা আমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে, বাট মাচ অ্যাবাইডস, কিন্তু এখন অনেক কিছু রিমেইন আছে, বাকিও আছে, ওকে। দ্য স্পিকার কনভেজ, এটার দ্বারা কী কনভে করছে স্পিকার? লস অফ স্টেটাস, পারসিস্টেন্স ডিসপাইট এজিং, ডেথ ইজ নিয়ার, রিগ্রেট ফর দ্য ফার্স্ট, এটা তো হবে না, লস অফ স্টেটাস হবে না, আর ডেথ ইন নিয়ার এটাও হবে না, এটা হবে, এটা তো মৃত্যুকে ভয়ই পায় না, তাহলে এটা তো প্রশ্নই আসে না। ইউলিসিস নিজে বলেছে যে এরকম একটা লাইন ছিল যে হয়তো আমাদের হাতে আর সময়ও বেশি নেই, ঠিক আছে, এরকম একটা লাইন ছিল, না, উই অল টু লিটল অ্যান্ড ওয়ান, জাস্ট মনে পড়ছে না, লিটল রিমেইনস, এরকম কী সব ছিল, এভরি আওয়ার ইজ সেভড, ওকে, যাই হোক। তো এখানে অপশান সি বি হবে সঠিক আনসার, পারসিস্টেন্স ডিসপাইট এজিং। Tennyson's Ulysses expresses a persistent yearning to keep exploring the world because he believes, প্রশ্নগুলো দেখেছো, ভালো করে খেয়াল করবে কিন্তু। Tennyson's Ulysses expresses a persistent yearning, ওকে, একটা পারসিস্টেন্ট ইয়ার্নিংকে এক্সপ্রেস করেছে টু কিপ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড, কারণ হি বিলিভস, কারণ ইউলিসিস কি বিলিভ করে, সেই যে এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে চায়, টেনিসন ইউলিসিসের মাধ্যমে সেটাই দেখিয়েছে, ওকে। তো এখানে অ্যাকচুয়ালি সে কোনটাকে বিলিভ করে, ওকে, দ্য ওয়ার্ল্ড ওজ হিম মোর গ্লোরি, দ্য এজ ইজ নো ব্যারিয়ার টু স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল পারসুইট, হিজ পিপল ডিম্যান্ড ইট অফ হিম, আর ডেথ ক্যান বি ডিলেড থ্রু অ্যাডভেঞ্চার। এখানে যদি আমরা ভালো করে দেখি অপশান বিটা দেখো তো, ওল্ড এজ ইজ নো ব্যারিয়ার টু স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল পারসুইট, বলছে ওল্ড এজ কোনো বাধা হতে পারে না, ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল পারসুইটের জন্য ওল্ড এজ কোনো বাধা হতে পারে না, তাই জন্যই তো বলেছে এই যে মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, তাই না, সেজন্যই তো এই লাইনটা বলেছে। তো এখানে কিন্তু অপশান বি হবে সঠিক আনসার, অপশান বি ফর দ্য কোশ্চেন নাম্বার 16। ক্লিয়ার? বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, অবশ্যই আমি আরও ভালো করে তোমাদের এক্সপ্লেন করতে চাই, মানে পারতাম, ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, কারণ এখনও হাফ প্রশ্ন আছে, আর এই টেক্সট তো আমরা অনেক আগেই পড়িয়েছি, ইউটিউবে অনেক আগেই ক্লাস করিয়েছি, মানে যখন প্রথম দিকে শুরু করেছিলাম তখন কিন্তু অবশ্যই আমরা টেক্সটও পড়িয়েছি পুরো কমপ্লিট, ঠিক আছে। যারা দেখছো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে এই ইউলিসিস থেকে, এর মধ্যে প্রচুর ফিগার অফ স্পিচ আছে, তোমরা যদি চাও আমি ফিগার অফ স্পিচের আলাদা ক্লাস করে দিতে পারি, সেটাও বলবে, বা কোন টপিকের উপর ভিডিও হলে ভালো হয় সেটাও বলবে, ঠিক আছে। নেক্সট, আর হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবে, সঙ্গে টেলিগ্রাম জয়েন হয়ে যাবে। ইউলিসিস ফ্রেজ টু ফলো knowledge like a sinking star, ইউলিসিস বলেছে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, সার্ভস অ্যাজ এ মেটাফোর, এটা একটা মেটাফোর হিসেবে কাজ করছে, দ্যাট ইলাস্ট্রেটস, যেটা কোনটাকে ইলাস্ট্রেটস করে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, বলছি যেখানে পশ্চিম আকাশে সিঙ্কিং স্টাররা, সিঙ্কিং মানে ডুব দেয়, ইউলিসিস সব কিছু মানে সেই নলেজটাকে ফলো করতে চায়, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, সেই নলেজটাকে সেইভাবে ফলো করতে চাই, মানে এখানে একরকম ইনফাইনাইট জার্নির কথা বলছে, ঠিক আছে, ইনফাইনাইট জার্নি যেটাকে ইউলিসিস ফলো করতে চায়, মানে এখানে কিন্তু ডেথেরও কিন্তু একটা সিম্বলিজম আমরা বলতে পারি, ওকে। তারপরে এরকমও বলেছিল ইউলিসিস যে যেখানে সূর্য অস্ত যায়, যেখানে সেই হরাইজনটাও তিনি পার করতে চান, তো এটাও কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনফাইনাইট জার্নির কথা বলছে বা ডেথকে ইন্ডিকেট করছে। তো এখানে মোটামুটি আমরা এই প্রশ্নটাতে যদি ফিরে আসি, এখানে কি ইলাস্ট্রেটস করছে, হিজ পারসুইট অফ উইজডম ইজ ডুম টু ফেইল, নলেজ ইজ অলওয়েজ আউট অফ রিচ, হি ইজ ব্লাইন্ডলি চেজিং ইলিউশনস,
দ্য এন্ডলেস অ্যান্ড দ্য নোবেল নেচার অফ ইন্টেলেকচুয়াল কোয়েস্ট। সে মোটেও অন্ধভাবে কোনো ইলিউশনকে ফলো করছে না। নলেজ ইজ অলওয়েজ আউট অফ রিচ, তার কাছে কিন্তু নলেজ আউট অফ রিচ নয়। হি পারসুইট অফ উইজডম ইজ ডুম টু ফেল, এটাও হবে না, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। দ্য এন্ডলেস অ্যান্ড নোবেল নেচার অফ ইন্টেলেকচুয়াল কোয়েস্ট, ঠিক আছে, এন্ডলেস অ্যান্ড নোবেল নেচার অফ ইন্টেলেকচুয়াল কোয়েস্ট, তার মধ্যে কিন্তু অবশ্যই একটা কোয়েস্ট ছিল যেটা হচ্ছে এন্ডলেস অ্যান্ড ইন্টেলেকচুয়াল। তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। Question number 18. Ulysses views old age not as a time of rest and reflection. ওল্ড এজ তার কাছে রেস্ট এবং রিফ্লেকশনের টাইম নয়, ঠিক আছে, বাট অ্যাজ, বরং কি করার সময়। ইউলিসিস মনে করে ওল্ড এজে রেস্ট নেওয়া এসব চলবে না, বরং তার মতে কোনটা হওয়া উচিত। আ কার্স সেন্ট বাই দ্য গডস, আ চান্স টু গেইন সিম্প্যাথি অ্যান্ড রেসপেক্ট, তার মোটেও সিম্প্যাথি দরকার নেই, অ্যান্ড এ কার্স সেন্ট বাই গড হবে না। Stage where one must continue to strive with unyielding will, a time to surrender power and withdraw। অবশ্যই সে সারেন্ডার করতে চায় না, যদি সারেন্ডার করতে চায় তাহলে শেষের এই লাইনটা বলতোই না, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এখানে অপশান সি হবে সঠিক আনসার। স্টেজ হোয়ার, যেখানে মাস্ট কন্টিনিউ টু স্ট্রাইভ উইথ আনএল্ডিং উইল। আনএল্ডিং মানে হচ্ছে, ইয়েল্ডিং মিনস হচ্ছে সমর্পণ এরকম একটা, আর এখানে আনএল্ডিং, তো সেটাকে তিনি এই ওল্ড এজে সেটাই তিনি করতে চান। তিনি সেই নলেজ ফলো করতে চান এবং সেই উইলের সঙ্গে অ্যাকচুয়ালি তিনি কী করতে চান, ফাইট করতে চান। এখানে সেটাই বলছে, স্টেজ হোয়ার ওন মাস্ট কন্টিনিউ টু স্ট্রাইভ, এখানে স্ট্রাইভ মিনস হচ্ছে ফাইট, ওন মাস্ট কন্টিনিউ টু ফাইট উইথ আনএল্ডিং উইল, ঠিক আছে, অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট, টেনিসনস ড্রামাটিক মনোলগ অ্যালাউস রিডার। অবশ্যই এই ইউলিসিস এটাও কিন্তু একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে। ড্রামাটিক মনোলগ কি, মানে একজন স্পিকার থাকে যে কথাগুলো বলে, অডিয়েন্স থাকবে কিন্তু কোনো রকম উচ্চারণ করবে না বা কেউ কথা বলবে না, এটা হচ্ছে মনোলগ, ওকে। তো এটা আমাদের ইউলিসিস অবশ্যই এটা একটা ড্রামাটিক মনোলগ, এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতেই পারে এখান থেকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এখানে কি বলছে, টেনিসনস ড্রামাটিক মনোলগ অ্যালাউজ রিডার্স টু hear the perspective of multiple characters, understand the internal conflicts and desire of a heroic figure through his own voice। এই ড্রামাটিক মনোলগের দ্বারা টেনিসন কি বোঝাতে চেয়েছে, আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল কনফ্লিক্ট, তার ইন্টারনাল কনফ্লিক্টটাকে বোঝাতে চেয়েছে, অ্যান্ড ডিজায়ার এবং ইচ্ছাটাকে বোঝাতে চেয়েছে অফ আ হেরোইক ফিগার, ওকে, একটা হেরোইক ফিগার। এই অ্যাকচুয়ালি আমরা যদি ভালো করে দেখি, এই ইউলিসিস কিন্তু অ্যাকচুয়ালি টেনিসনের মাউথ পিস হচ্ছে ইউলিসিস, ঠিক আছে। টেনিসন হচ্ছে একজন ভিক্টোরিয়ান পোয়েট, এবং টেনিসন খুবই উল্লেখযোগ্য ভিক্টোরিয়ান পিরিয়ডে। টেনিসন আমরা বলতে পারি রবার্ট ব্রাউনিং, ঠিক আছে, আরও একজন ছিল, জাস্ট নামটা মনে পড়ছে না, যাই হোক এটা খুবই উল্লেখযোগ্য। তো অ্যাকচুয়ালি এখানে টেনিসন ইউলিসিসের মাধ্যমে নিজের ভিতরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরেছেন। তো এখানে কি বলছে, আমরা যদি অপশানে ফিরে আসি, আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল কনফ্লিক্টস অ্যান্ড ডিজায়ার অফ আ হেরোইক ফিগার, একটা হেরোইক ফিগারের ইন্টারনাল কনফ্লিক্ট এবং ডিজায়ারটাকে তিনি দেখিয়েছেন থ্রু হিজ ওন ভয়েস, তার নিজের ভয়েসের দ্বারা, ঠিক আছে, সেজন্য এখানে ড্রামাটিক মনোলগের দ্বারা টেনিসন এটাই করেছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 19। ইন ডেথ ক্লোজেস অল, এই যে ইউলিসিস এটার কথা বলেছিল, ডেথ ক্লোজেস অল বাট সামথিং ইজ দ্য এন্ড, এটা এর মিনস হচ্ছে বিফোর, ঠিক আছে, এর মিনস হচ্ছে বিফোর। ডেথ ক্লোজেস অল বাট সামথিং বিফোর দ্য এন্ড, বলছে আমাদের তো মৃত্যু আসন্ন, কিন্তু এর আগে আমাদের আরও কিছু করতে হবে, আরও নোবেল কিছু করতে হবে, ওকে। ইউলিসিস ইজ অ্যাকনলেজিং দ্যাট, কি অ্যাকনলেজ করছে ইউলিসিস, ডেথ ইজ টু বি ফিয়ার্ড, মৃত্যু এসেছে তাই আমাদের ভয় পাওয়া উচিত না। অল ডিডস আর ফিউটাইল ইন দ্য ফেস অফ ডেথ, বলছে সমস্ত রকম ডিডস, এই সব কার্যকলাপ, ফিউটাইল তুচ্ছ জিনিস, ইন দ্য ফেস অফ ডেথ, মৃত্যুর মুখে সেই সব তুচ্ছ না। দেয়ার ইজ স্টিল মিনিং অ্যান্ড পারপাস টু বি ফাউন্ড বিফোর ডেথ অ্যারাইভস, ওকে, বলছে মৃত্যু আসার আগে আমরা এখনও, দেয়ার ইজ স্টিল মিনিং অ্যান্ড পারপাস টু বি ফাউন্ড, আমরা আরও ভালো কিছু করতে পারি, ভালো কিছু খুঁজে বার করতে পারি, আরও ভালো কিছু জানতে পারি, আরও নলেজ গ্যাদার করতে পারি বিফোর
ডেথ অ্যারাইভস, মৃত্যু আসার আগে। ওকে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21. The symbolic function of the sea throughout the poem most consistently represent, এখানে সিটা কিন্তু একটা রকম সিম্বলিক ওয়েতে দেখানো হয়েছে অবশ্যই। এখানে কোন সিম্বলিক ওয়েতে দেখানো হয়েছে? সি অফ বলতে পারি আমরা জার্নি, মানে সিম্বল অফ জার্নি, সিম্বল অফ ডেথ, সিম্বল অফ গ্লোমি ওয়েদার, সিম্বল অফ আননোন, সিম্বল অফ, এইভাবে আমরা মোটামুটি অনেকটা সিম্বল এখানে বার করতে পারি, ঠিক আছে। তো সিম্বল অফ এক্সপ্লোরেশন আমরা বলতেই পারি। তো এখানে কিন্তু সিটাকে সেই থার্ড পার্টে আমরা বলেছিলাম 3টে ভাগে ভাগ করা হয়েছে। মানে সিটাকে এরকম কিন্তু বলা হয়েছিল যে দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। ওকে, মানে সিটাকে গ্লুম বলা হয়েছে, অ্যান্ড ডার্ক বলা হয়েছে, ব্রড সি বলা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্টস করছে? আ পিসফুল রেস্টিং প্লেস, না chaos and destruction, না টু unknown, the infinite and the spirit of exploration, option C. The speaker's use of the word idol to describe himself as king conveys, king নিজেকে আইডল বলেছে, এটা কি কনভে করে? প্রথমেই ছিল it little profits that an idle king, satisfaction in resting after years of war, মোটেও না, সে মানে অনেক বছর যুদ্ধের পরে স্যাটিসফাই নয়। ফ্রাস্ট্রেশন উইথ এ প্যাসিভ অ্যান্ড মিনিংলেস রোল, রেসপেক্ট ফর পিস অ্যান্ড ট্র্যাডিশন, ডিজায়ার টু মেনটেন অর্ডার থ্রু ইনঅ্যাক্টিভিটি, ডিজায়ার টু মেনটেন অর্ডার থ্রু ইনঅ্যাক্টিভিটি, না এটাও না, অপশান বি। তিনি এই যে ইথাকাতে বসে রাজ্য পরিচালনা, তার এটা পছন্দের জিনিস নয়, তার এটা বিরক্তি চলে আসছে এর মধ্যে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে সে, তাই জন্য সে বলেছে স্যাভেজ রেস, এই ধরনের কথা বলেছে। এরা শুধু খায় দায় ঘুমা, টু হোড, এরকম ছিল না একটা লাইন, টু হোড টু স্লিপ, এরকম, যাই হোক মনে পড়ছে না। এরা খায় দায়, এদের কাছে জীবন মানে শ্বাস নেওয়া, এদের কাছে লাইফ মানে শুধু রকম নিঃশ্বাস নিলেই কোনো রকম বেঁচে আছি, কিন্তু ইউলিসিস এদের বিপরীত। তাই তার কাছে এখানে এই রাজ্য চালনা করা একরকম সে পছন্দের নয়, তার ফ্রাস্ট্রেশন চলে আসছিল। ওকে, এবং এটা তার কাছে মিনিংলেস মনে হচ্ছিল। মেট অ্যান্ড ডোল, ঠিক আছে, আনইকুয়াল লস, এরকম লাইন ছিল না, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। এই মেট অ্যান্ড ডোল থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে হচ্ছে অ্যাডমিনিস্টার, মানে টু কালেক্ট ট্যাক্স অ্যান্ড ডিস্ট্রিবিউট অ্যামং দ্য পিপল অফ ইথাকা। ওকে, দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, বলছি স্পিরিটটাকে বলছে গ্রে স্পিরিট, ইয়ার্নিং ইন ডিজায়ার, ঠিক আছে। গ্রে তো হয়েছে, বয়স হয়েছে, কিন্তু তার এখনও অনেক ডিজায়ার আছে। ইউলিসিস বা তার মেরিনার্সদের কথা বলছে, তারা তাদের গ্রে স্পিরিট, বাট তাদের এখনও কিন্তু অনেক ডিজায়ার আছে। এটা কি ইমপ্লাই করে? ইউলিসিস হ্যাজ লস্ট প্যাশন ফর লাইফ, হি ফিলস স্পিরিচুয়ালিটি এক্সস্টেড ফিল করছে, মোটেও না। হিজ সোল স্টিল বার্নস উইথ অ্যাম্বিশন ডিসপাইট এজ, তার এজ হয়েছে, ঠিক আছে, তার এজ হয়েছে, কিন্তু তার মধ্যে এখনও অ্যাম্বিশনের আগুন জ্বলছে, ঠিক আছে। হিজ সোল স্টিল বার্নস উইথ অ্যাম্বিশন ডিসপাইট এজ, হি ইজ টু ক্লোজ টু ডেথ, অপশন সি এটার জন্য সঠিক অ্যান্সার। দ্য গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। নেক্সট, the phrase souls that have toiled and wrought and thought with me, এই যে সোলস, এর মধ্যেই কিন্তু একটা রেটরিক আছে, কি বলে তো? সিনেকডকি আছে এখানে। সোল বলতে অ্যাকচুয়ালি কাদের কথা বলা হচ্ছে? সোল বলতে তার যে মেরিনার্স আছে বা তার নিজের কথা বলছে, তো এটা পার্ট ফর দ্য হোল, ঠিক আছে, এটা সিনেকডকি পার্ট ফর দ্য হোল, সিনেকডকি। আরও একটা সিনেকডক এখানে ছিল আমার যতদূর মনে পড়ছে, ফ্রি হার্টস, ওকে, ফ্রি ফোর হেডস এরকম ছিল, তো সেগুলোও কিন্তু সিনেকডকি। যাই হোক, এখানে বলছে সোলস দ্যাট হ্যাভ টয়েল মিনস হচ্ছে সেই সোলটা, যে সোলগুলো আমার সঙ্গে টয়েল করেছিল, মানে লেবার্ড হার্ড, পরিশ্রম করেছিল, অ্যান্ড রট অ্যান্ড ফাইট করেছিল, অ্যান্ড থট উইথ মি, এবং তারা আমার চিন্তাধারাতে, মানে আমি যেমনটা ভাবতাম তারাও আমার মতো করেই ভাবতো। এটা কি রেফার্স করছে? ইথাকান ভিলেজার্স, দ্য গডস, হিজ ফেলো মেরিনার্স, অবশ্যই হিজ ফেলো মেরিনার্সদের কথা বলছে, ঠিক আছে, তার ফেলো মেরিনার্সদের রেফার করা মানে করে বলছে।
এখানে সেই সোলস বলতে তার ফেলো মেরিনার্স, ওকে, যারা তার সঙ্গে কঠোর পরিশ্রম করেছে, লড়েছে এবং তারা ইউলিসিসের সঙ্গে সহমত পোষণ করেছে। এই মেরিনার্সদের নিয়ে কিন্তু তিনি বারবার অনেক রকম কথা বলেছেন। তিনি এরকমও বলেছেন যে এরা হচ্ছে আমাকে ভালোবাসে এবং এরা আমার খারাপ সময়ে, আমার ভালো সময়ে আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে আমি যখন ল্যান্ডে ছিলাম তখনও সাফার করেছে, আবার এনজয় করেছে, যখন সমুদ্রে তখনও সাফার করেছে, এনজয় করেছে, ঠিক আছে। তো এদের সম্পর্কে কিন্তু ইউলিসিস অনেক জায়গায় বারবার একই কথা বলেছে এবং তিনি এটাও বলেছিলেন, এক জায়গায় একটা লাইন ছিল না শেষের দিকে, উই আর এরকম একটা, ঠিক আছে, সেটাও দিয়েও মনে হচ্ছে একটা প্রশ্ন আছে, সেখানে বলছি। নেক্সট, ইউলিসিস বিলিভস রুলিং ইথাকা ইজ, ইউলিসিসের মতে ইউলিসিস বিলিভস রুলিং ইথাকা ইজ আ নোবেল মিশন, না, বেস্ট সুইটেড টু ওয়ারিয়র্স, ফিট ফর হিজ সান। এটা ইউলিসিস মনে করে এই যে ইথাকাকে রুল করা এটা আমার ছেলের জন্যই একদম ফিটফাট, ঠিক আছে, অপশান সি, সহজ একটা প্রশ্ন। নেক্সট, ইন দ্য পোয়েম হুইচ লিটারারি টেকনিক ইজ এভিডেন্ট ইন আই অ্যাম বিকাম আ নেম, আই অ্যাম বিকাম আ নেম, এটার মধ্যে কোন লিটারারি টেকনিক বা কোন ফিগার অফ স্পিচ বা কোন রেটরিক আছে? আই অ্যাম বিকাম আ নেম, ইউলিসিস বলছে আই অ্যাম বিকাম আ নেম, মানে কি, মানে সে একটা নামে পরিণত হয়েছে, মানে সে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, তার নাম শুনলেই সবাই এক নামে চেনে, এক ডাকে তার মানে কথা মনে পড়ে যায় সবার, তাকে দেখলে সবাই চিনতে পারে। তো এটা কি, এটা একরকম সিমিলিতের মধ্যে নেই, সিমিলি তো নেই, আইরনি কি মোটেও না, অ্যালিউশন না, এটা একটা হাইপারবোল, ঠিক আছে, একটু বাড়িয়ে বলছে না, অতিরিক্ত করে বলছে ইউলিসিস, বলছে আই অ্যাম বিকাম আ নেম, তো এটা একটা হাইপারবোল, ওকে, বা এক্সাজারেট করছে, সেটাকে আমরা হাইপারবোল বলি। হোয়েন ইউলিসিস সেজ আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, হি ইজ এমফাসাইজিং, ইউলিসিস বলছে আমি যা দেখেছি, যা মিট করেছি, আই এম পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যেগুলো মিট করেছি তাদের পার্ট হয়ে গেছে। এই যে সে বলেছে না যে বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করেছে, সেখানকার মেরিনার্স সম্পর্কে, কাউন্সিল সম্পর্কে, ক্লাইমেট সম্পর্কে জেনেছে, তাই বলছে আমি যা কিছু দেখেছি, জেনেছি, আমি তাদের পার্ট হয়ে গেছি, আই এম মানে ইন্ডিসপেন্সিবল পার্ট অফ অল দোজ থিংস, ঠিক আছে। হি ইজ এমফাসাইজিং, এটার দ্বারা সে কী এমফাসাইজ করছে? দ্যাট হি হ্যাজ লস্ট হিমসেলফ ইন ফরেন কালচার্স, দ্যাট হি ইজ আনএবল টু রিটার্ন টু হিজ রুটস, সে তার রুটসে ফিরতে অক্ষম, দ্যাট এভরি এক্সপিরিয়েন্স হ্যাজ শেপড অ্যান্ড এনরিচ হিজ আইডেন্টিটি, অপশান সি, দ্যাট এভরি এক্সপিরিয়েন্স, তার প্রত্যেকটা এক্সপিরিয়েন্স হ্যাজ শেপ, তার একটা রূপ দিয়েছে, তার নাম দিয়েছে, তার স্থান দিয়েছে, অ্যান্ড এনরিচ হিজ আইডেন্টিটি, তার আইডেন্টিটিটাকে এনরিচ করেছে, ওকে, দ্যাট হি উইশেস টু ফরগেট হিজ পাস্ট এনকাউন্টার্স, অপশান সি হবে সঠিক আনসার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 27. নেক্সট 28, দ্য ফ্রেজ লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল, বলছে একের পর এক জীবন, সহস্র বা জীবন, ইউলিসিসের কাছে এই সব কিছুকে জানা, দেখা, এটা একটা জীবনে সম্ভব নয়, তাই বলছে লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল, যদি আমরা অনেকটা জীবনও পাই সেটাও অল লিটল, সেটা কম হয়ে যাবে। তারপরেই বলছে অ্যান্ড অফ ওয়ান টু মি, কিন্তু আমরা তো একটাই জীবন, ঠিক আছে, আমরা তো একটাই জীবন পেয়েছি, তো এই একটা জীবন পেয়েছি আর আমাকে জানতে হবে অনেক কিছু, সুতরাং বসে থাকা চলবে না, যেটার তারপরেই তিনি বলেছেন লিটল রিমেইনস বাট এভরি আওয়ার ইজ সেভড, বলছে সেই জীবনটার অল্প কিছু সময় বাকি আছে, ওকে, অ্যান্ড এভরি আওয়ার ইজ সেভ, প্রত্যেকটা ঘন্টা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হবে, সেভ মিনস হচ্ছে এখানে ইউটিলাইজ। এরপরে একটা ছিল ইটারনাল সাইলেন্স, যেটা ইউফেমিজম হবে, মানে ডেথকে বোঝাচ্ছিল, যাই হোক। তো এখানে লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল সাজেস্ট দ্যাট ইউলিসিস ভিউজ হিউম্যান লাইফ অ্যাজ, ইউলিসিসের মতে হিউম্যান লাইফ কেমন? আ সিঙ্গেল জার্নি উইথ এ ক্লিয়ার এন্ড, টু লং অ্যান্ড আনপ্রোডাক্টিভ, লিমিটেড অ্যান্ড ইনসাফিসিয়েন্ট টু স্যাটিসফাই দ্য হাঙ্গার ফর এক্সপিরিয়েন্স, আ বার্ডেন দ্যাট মাস্ট বি এন্ডিওর্ড, অপশান সি, ইউলিসিসের মতে লাইফ হচ্ছে লিমিটেড অ্যান্ড ইনসাফিসিয়েন্ট। লিমিটেড অ্যান্ড ইনসাফিসিয়েন্ট টু স্যাটিসফাই, লাইফ হচ্ছে লিমিটেড অ্যান্ড অপর্যাপ্ত, টু স্যাটিসফাই দ্য হাঙ্গার ফর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের জন্য যে মানুষের খিদা সেটা স্যাটিসফাই করতে লাইফ হচ্ছে লিমিটেড অ্যান্ড ইনসাফিসিয়েন্ট। তার মতে এই যে লাইফ পাইলড অন লাইফ, মানে লাইফের পর পর লাইফ পেলেও সেটা
ওয়ার টু অল টু মানে কম সেটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। নেক্সট, the speaker's reflections in the poem imply that the search for meaning is completely with domestic life, an eternal journey that does not end even with age, dependent on material success, a delusion only the young fall for। অপশন বি হবে সঠিক আনসার, ঠিক আছে। এখানে হচ্ছে স্পিকারের রিফ্লেকশন ইন দ্য পোয়েম ইমপ্লাই দ্যাট দ্য সার্চ ফর মিনিং অ্যান এটার্নাল জার্নি দ্যাট ডাজ নট এন্ড, ঠিক আছে, ইভেন উইথ এজ। নেক্সট লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, the speaker refers to that which we are এটাই বলছিলাম, এই লাইনটা ইউলিসিস বলেছে, দ্যাট which we are which can be interpreted as, যেটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি বা ব্যাখ্যা করতে পারি, a fatalistic submission of fate, a bold affirmation of collective identity, an unchanging spirit, a statement of regret and resignation, অ্যান্ড তারপরে হচ্ছে অপশান ডি, থিওলজিক্যাল রিফ্লেকশন অন সিন। দেখো লাইনটা যদি দেখো, দ্যাট হুইচ উই আর, এখানে শেষের দিকে আমরা এই লাইনটা পাবো যেখানে ইউলিসিস বলছে যে এরকম একটা লাইন ছিল, দ্যাট মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, এটা দিয়ে আমরা একটা প্রশ্নও ছিল, ঠিক আছে। মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড এজ, ঠিক আছে। আমাদের ওল্ড এজে যে শক্তি ছিল বা যে স্ট্রেংথ ছিল সেটা হয়তো এখন নেই, যে শক্তির দ্বারাই কী করতাম, তারপরেই বলছে মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা হেভেন এবং আর্থ কাঁপিয়ে দিতাম, নাড়িয়ে দিতাম, সেই শক্তি আমাদের মধ্যে ছিল, বাট এখন আমাদের মধ্যে সেই শক্তিটা নেই, দ্যাট হুইচ উই আর কিন্তু শক্তি নেই তাই কি আমাদের মনোবল আছে, আমরাই আবার কি, এটাই হচ্ছে মিনিং, ঠিক আছে। আমরা যা ছিলাম তাই। তো এটাকে কিভাবে ইন্টারপ্রেট করা যায়, ফ্যাটালিস্টিক সাবমিশন অফ ফেট না বোল্ড অ্যাফার্মেশন, ঠিক আছে, একটা বোল্ড অ্যাফার্মেশন, এটা বোল্ড অ্যাফার্মেশন অফ কালেকটিভ আইডেন্টিটি অ্যান্ড আনচেঞ্জিং স্পিরিট, তাদের স্পিরিটটা যেন এখনও চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো অপশান বি হবে সঠিক আনসার। এই ছিল মোটামুটি 30টা প্রশ্ন, আশা করি ভালো লেগেছে। 30-এর মধ্যে তোমাদের কার কত হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কার কত হচ্ছে 30-এর মধ্যে। আর হোমওয়ার্কটা দাগ নম্বর দিয়ে খুব সম্ভবত 13 নম্বর ছিল, আনসার করবে, অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো, কোন এর উপর যদি ফিগার অফ স্পিচ থেকে ভিডিও চাও সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা যদি কিছু জানার চাও অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, পেড ব্যাচও আছে সেখানে নিতে পারো, মক টেস্টও আছে। আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম ভুলবে না, টেলিগ্রাম জয়েন করো, সেখানে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে।